গল্পের নাম আমার শহরে তোমার আমন্ত্রণ। লেখনীতে রাইহা জুবায়ের তৃপ্তি। গল্পের প্রথম অংশ। ৩ বছর আগে ঠিক এই দিনটায় ভালোবাসার মানুষটার বিয়ের দিন পাড়ি দিয়েছিলাম সুদূর আমেরিকায়। আজ আবার দীর্ঘ ৩ বছর পর পা রাখলাম সেই চিরচেনা শহরে। এই শহরে পা রাখতেই পুরনো সেই অতীতটা আবার মনে পড়ে গেলে ভালোবাসার মানুষটাকে না পাওয়ার যন্ত্রণাটা আরও প্রকোপ হলো। একতরফা ভালোবাসা যে এতটা পুরায় ক্ষণে ক্ষণে, একদম দম বন্ধকর পরিস্থিতি। খুব ছোট থেকেই ভালো লাগতো রায়ান ভাইকে। সে সম্পর্কে আমার চাচাতো ভাই। আস্তে আস্তে এই ভালোলাগাটা যে কখন ভালোবাসায় পরিণত হলো বুঝতেই পারলাম না। তার আশেপাশে কোনো মেয়েকে সহ্য হতো না। কোনো মেয়ের সাথে তাকে কথা বলতে দেখলে খুব রাগ হয়। তার সাথে কথাবার্তা খুবই কম হতো আমার। রায়ান ভাইয়ার আম্মু জানতো যে আমি রায়ান ভাইকে ভালোবাসি। আমার হাবভাব দেখেই কিছুটা বুঝে ফেলছিল। এভাবেই কাটতে থাকতো দিনগুলো। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন একটা ফ্রেন্ড হয়। তার নাম রিয়া, বেস্ট ফ্রেন্ডও বটে। প্রাণ উচ্ছ্বাসী একটা মেয়ে। যখন ইন্টারে উঠি তখন রিয়ার আমাদের বাসায় আসার মাত্রাটা বেড়ে গিয়েছিল। তখন বুঝতে পারিনি তার আসার কারণ, ভেবেছি আমার সাথেই দেখা করতে আসতো। যেই রায়ান ভাই কিনা আমার সাথে নিজে এসে কথা বলতো না, সেই রায়ান ভাই কিনা আমার কাছে রিয়ার ব্যাপারে খোঁজ নিত। প্রথমে এসব নরমালি নিলেও পরে ব্যাপারটা খুব ভাবায় আমায়। এর মধ্যেই হঠাৎ একদিন কলেজ থেকে ফিরে শুনি রায়ান ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। পাত্রী আর কেউ না, আমারই ফ্রেন্ড রিয়া। সেদিন শুধু রায়ানের মা বড় আম্মুর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। তিনি তো আমায় কথা দিয়েছিলেন আমায় রায়ান ভাইয়ের বউ বানাবে। তাহলে আজ কেন এমন করলো বড় আম্মু? রাতে বড় আম্মুর সাথে এ বিষয় নিয়ে কথা বললে তিনি জানান, দেখ চিত্রা, আগে যেটা বলেছিলাম সেটা ভুলে যা। আমি রিয়াকেই আমার ছেলের বউ বানাতে চাই। তখন আবেগের ছলে বলে ফেলেছিলাম তোকে রায়ানের বউ বানাবো, কিন্তু রায়ান রিয়াকে ভালোবাসে আর রিয়াকেই বিয়ে করতে চায়। আশা করি তুই বুঝছিস। কিন্তু বড় আম্মু, আমার ভালোবাসার কি হবে তাহলে? আমিও তো রায়ান ভাইকে ভালোবাসি। একপাক্ষিক ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না। রায়ান তোকে কখনো সে নজরে দেখেনি। তুই দেরি করে ফেলছিস তোর ভালোবাসা প্রকাশ করতে, এখন আর কিছু করার নেই। কথাটা শোনা মাত্রই ছুটে চলে এসেছিলাম নিজের ঘরে। সেদিন খুব কেঁদেছিলাম পাগলের মতো। রুমের দরজা বন্ধ করে ছটফট করছিলাম গলা কাটা মুরগির মতো। বলতে পারিনি কাউকে নিজের কথা। আর না ছিল বলার মতো পরিস্থিতি। একবার বলতেও চেয়েছিলাম রায়ান ভাইকে আমার একপাক্ষিক ভালোবাসার কথা, কিন্তু অপমান লাজলজ্জার ভয় বলতে পারিনি। দেখতে দেখতে তাদের বিয়ের দিনও চলে আসলো। আমার পক্ষে সম্ভব হচ্ছিল না বিয়েটা নিজের চোখে দেখার। যেখানে এতদিন নিজেকে তার পাশে বসিয়ে এসেছি, আর আজ তার পাশেই আমার বেস্টু রিয়া। মানতে কষ্ট হচ্ছিল, তাই সেদিন রাতেই আমেরিকার উদ্দেশ্যে রওনা হই ছোট চাচুর সাথে। ভাগ্যক্রমে সেদিন তার আমেরিকা যাওয়ার ডেট ছিল। আমারও যেহেতু ভিসা পাসপোর্ট ছিল আগে থেকেই, সেজন্য আর কোনো ঝামেলা পোহাতে হয়নি। সবাই অবাকই হয়েছিল আমার হঠাৎ চলে যাওয়াতে। তাদের বলেছিলাম ভালো পড়াশোনার জন্য আমায় ওখানে যেতেই হবে, আর তার ঊর্ধ্বে ভালো থাকার জন্য। আমি চলে আসার 1 বছর পরই রিয়া রায়ানের একটা মেয়ে হয়। সেদিন খবরটা শুনে কোনো অনুভূতিই পাইনি। এখানে আসার পর রায়ান ভাই আর রিয়া অনেকবার ফোন দিয়েছিল, বিভিন্ন ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে গিয়েছি। এই 3টা বছর ধরে নিজেকে তৈরি করেছি। আজ আবার নিজ গৃহ, নিজ মাতৃভূমিতে ফিরছি। চিরকাল তো আর ভিনদেশে থাকা যায় না। এবার নিজেকে শক্ত করে গড়ে তুলেছি যাতে আর নিজেকে ভেঙে যেতে না দেখি।
বাড়িতে পা রাখতেই এক পিচ্চি এসে সামনে দাঁড়ালো, সাথে ছিল পুরো পরিবার। মা বাবা আমায় দেখার সাথে সাথে দৌড়ে কাছে এসে জড়িয়ে ধরল পরম আবেশে। মা অসংখ্য চুমুতে ভরিয়ে দিল মুখ। তখন ও দেখি পিচ্চিটা এক ধ্যানে তাকিয়ে আছে আমার দিকে। আমার চিনতে খুব একটা কষ্ট হয় না এ বাচ্চাটা কাদের। আমি পিচ্চিটার কাছে গিয়ে খানিকটা ঝুঁকে হাত বাড়ালাম কোলে নেবার জন্য। পিচ্চিটাও কোলে আসার জন্য হাত বাড়ায়। কোলে নিতেই পিচ্চিটা আদো আদো কণ্ঠে ফুপি আন্টি বলতে লাগলো। এইটুকু পিচ্চির মুখে এমন ডাক শুনে অবাক হয়ে যাই। ব্যাগ থেকে চকোলেট বের করে পিচ্চি ছেলেটার হাতে দেয়, এর মধ্যেই রিয়া এসে আমায় জড়িয়ে ধরে। খুব মিস করছি ইয়ার তোকে, আর যাস না চলে ওই সুদূর দেশে। রিয়াকে কিছু বলতে নিবে এর মাঝেই চোখ যায় সোফায় বসে থাকা রায়ান ভাইয়ের দিকে। আগে থেকে আরো সুদর্শন হয়ে গেছে, নিজের দৃষ্টিকে সংবরণ করে শুধাই। না আর যাব না। তা কেমন চলছে তোদের দিনকাল? পিচ্চিটা দেখি একদম তোর মতো হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ, ভালোই চলছো সব। আগে যা, ফ্রেশ হয়ে আয়, অনেক দূর থেকে এসেছিস, রেস্ট নে গিয়ে। চিত্রার মা পাশ থেকে চিত্রাকে নিয়ে যায়। চিত্রা ঘরে এসে অবাক হয়, সেই আগের মতোই আছে তার এই রুমটা, একটুও পরিবর্তন হয়নি। মেয়েকে এমন অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে শুধায়, তোর রুমে কাউকে ঢুকতে দেইনি? প্রতিদিন এসে সযত্নে পরিষ্কার করে গেছি, এদিক থেকে ওদিক হতে দেইনি। চিত্রা মায়ের কথা শুনে ব্যাগ থেকে জামাকাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে খানিকটা সময় নিজের ঘরে বিশ্রাম নেয়। এর মধ্যে চিত্রার মায়ের ডাক আসে খাবার খাওয়ার জন্য। চিত্রা সিঁড়ি বেয়ে নিচে আসতেই দেখতে পায় রায়ান আর রিয়া মিলে পিচ্চিটাকে খাওয়ানোর চেষ্টা করছে। পিচ্চিটা খেতে চাচ্ছে না, তা দেখে রায়ান নানান অঙ্গভঙ্গি দেখিয়ে ছেলেকে হাসাচ্ছে। আর রিয়া সেই সুযোগে পিচ্চির মুখে খাবার তুলে দিচ্ছে। চিত্রা মাথা নিচু করে এসে টেবিলে বসে নিশ্চুপে খাবার খেয়ে নিজ ঘরে চলে যায়। বেলকনিতে দাঁড়িয়ে থেকে জানতে চায় তার অনুভূতির কাছে, কেন সে দুর্বল হয়ে যাচ্ছে আবার। কেন তাদের সুখী পরিবারকে দেখে বুকে চিনচিন ব্যথা অনুভব হয়। মুখ দিয়ে তো খুব সহজে বলাই যায় নিজেকে গড়ে তুলেছি শক্ত করে, কিন্তু মন গহীনে তো এখনো থেমে থেমে করা নারে পুরনো অতীত। তাকে তো চেয়েছি ভুলতে, কিন্তু আদৌ কি সেটা সম্ভব হয়? আগে তো সুদূরে ছিলাম, তাই একটু হলেও ভুলে থাকতে পেরেছি। কিন্তু এখন কি হবে? এখন থেকে তো একই ছাদের নিচে বসবাস। মনের অন্তঃস্থলে আর কতদিন তাকে নিয়ে অসংখ্য ব্যথা অনুভূত হবে। ভালোবাসলেই তো তার সাথে ঘর বাঁধা যায় না। আকাশে জল জল করে থাকা চাঁদটার দিকে তাকায় চিত্রা। ছলো ছলো নয়নে চেয়ে থেকে বলে উঠে, ও চাঁদ, তুমি ভুলিয়ে দিও সব মোর গ্লানি, সঙ্গী হইও মোর এমনি প্রতিটি রাতের। আমার সব ব্যথাযুক্ত গল্পগুলো শোনাবো তোমায় অতি সন্তর্পণে, তুমি না হয় নীরব পাঠক হয়ে শুনে যাবে আমার গল্পের প্রতিটি পর্ব। ড্যাশ 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 ড্যাশ। হ্যালো ভাইয়া, তোমার প্রেয়সী দেশে এসেছে, এবার আর হারাতে দিও না। নিজের অনুভূতিগুলো জানিয়ে দাও তাকে। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি চোখ মেলে তাকালো। বিছানা ছেড়ে উঠে বেলকনিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, রেডি থাকতে বলিস তাকে, খুব পুড়িয়েছে আমায়। তার শাস্তি তো তাকে পেতেই হবে। শাস্তি স্বরূপ তাকে আমার শহরে আমন্ত্রণ জানিয়েছি। আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে জানে মেরে ফেলব। সকাল সকাল কারো ছোট্ট নরম তুলতুলে হাতের স্পর্শে ঘুম ভাঙে চিত্রার। চোখ পিটপিট করে তাকিয়ে দেখে রিয়ার বাচ্চাটা তার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। কি কিউট বাচ্চাটা! এক ধ্যানে বাচ্চাটার দিকে তাকিয়ে রইল চিত্রা। রায়হান আর রিয়ার বাচ্চা। রিয়ার জায়গায় তো বাচ্চাটা চিত্রা আর রায়হানের হতে পারত। তপ্ত শ্বাস ফেলল চিত্রা।
এর মধ্যে বাচ্চাটা চিত্রার বুকে আছড়ে পড়ল, সাথে খিলখিল করে হেসে উঠল। চিত্রার মুখেও হাসি ফুটে উঠল। বাচ্চাটাকে টেনে কাঁথার নিচে নিয়ে জাপটে জড়িয়ে ধরল। বাচ্চাটা চুপচাপ গুটিসুটি হয়ে শুয়ে রইল। চিত্রা ফের চোখ বুঝতেই বাচ্চাটা চিত্রার গালে হাত রাখল। চিত্রা তাকালো, বাচ্চাটার গালে রাখা হাতটায় হাত দিয়ে বলে, কি হয়েছে মাম্মাম? বাচ্চাটা উঠে বসল। দরজার দিকে চেয়ে বলে, আমাকে বাহিরে নিয়ে তলো। চিত্রা নিজেও এবার উঠে পড়ল। চুলগুলোকে হাত খোপা করে নেয়। বাহিরে যাবা মাম্মাম? বাচ্চাটা উপর নিচ মাথা নাড়াল। আচ্ছা তুমি এখানে চুপ করে বসো, আমি আগে ফ্রেশ হয়ে এসে নেই। বাচ্চাটা চুপ করে বসে রইল। চিত্রা ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে মাথায় ওড়না দিয়ে মোবাইলটা হাতে নিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে নিচে নামে। ড্রয়িং রুমে আসতেই দেখে তার মা, বড় মা রিয়া বসে আছে। পাশে একটা পরিচিত মুখও দেখতে পেল চিত্রা। রিয়ার বড় ভাই রাতুল এসেছে। রিয়া চিত্রাকে দেখে বসা থেকে উঠে চিত্রার কাছে এলো। বাচ্চাটাকে কোলে নিতে চাইল কিন্তু গেল না। তোর উঠার সময় হলো চিত্রা, 10টা বাজে, ঘুম ভাঙল তোর? চিত্রা হাতে থাকা ফোনটায় সময় দেখে নিল। আমেরিকায় থাকাকালীন চিত্রা অনেক বেলা করেই ঘুম থেকে উঠত। ছোট চাচা আর চাচি থাকায় সে সবসময় রিল্যাক্স মুডে থাকত। আসলে অ্যালার্ম দিতে ভুলে গেছি। তোর মেয়েটা না ডাকলে তো এখনো ঘুমিয়ে থাকতাম। কথাটা বলে সোফার দিকে এগিয়ে যায় চিত্রা। সামনে থাকা পরিচিত মুখের দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, কেমন আছেন? রাতুল স্মিত হাসল। বাচ্চাটার দিকে হাত বাড়িয়ে বলে, ওয়ালাইকুমুস সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাতুল বাচ্চাটাকে কোলের মধ্যে বসিয়ে বলে, ভালো থাকারই তো কথা। আমেরিকার মতো শহরে থাকলে কেউ ভালো না থেকে পারে। চিত্রা কিছু বলল না। চিত্রার মা চিত্রার পাশে বসে বলে, বেলা হলো তো খিদে লাগেনি তোর? চল খেয়ে নিবি, বিকেলে তোর ফুপি আসবে তোকে নিতে। চিত্রা মায়ের দিকে তাকিয়ে বলে, আমাকে নিতে মানে? কাল রাতেই ফোন করে বলেছে আজ আসবে আর কয়েকদিন তোকে তার কাছে রাখবে। জানিস তো তোর ফুপিকে বলেছে মানে তোকে নিয়েই ছাড়বে। আচ্ছা চলো খেতে দাও। তোমাদের খাওয়া শেষ? সবার খাওয়া শেষ, শুধু তোর মা খায়নি। পাশ থেকে চিত্রার বড় মা রিক্তা বেগম কথাটা বলে উঠলেন। চিত্রা তপ্ত শ্বাস ফেলে মায়ের হাত ধরে খাবার টেবিলের সামনে যায়। বাড়ির সবাই কি অফিসে চলে গেছে? হ্যাঁ, তোর আব্বু, বড় চাচা আর রায়হান অফিসে গেছে। মাকে বসিয়ে সে নিজেও বসে পড়ল। 2 প্লেটে খাবার বেড়ে মা মেয়ে খেয়ে নিল। এর মধ্যে হঠাৎ করে চিত্রার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল তার ছোট চাচা ভিডিও কল দিয়েছে। চিত্রা ভুলেই গিয়েছিল তার চাচাকে ফোন দিতে। ফোনটা রিসিভ করে সামনে পানির জগের সাথে হেলান দিয়ে রাখে। ফোনের ওপাশে চিত্রার চাচা চাচি আর তাদের একমাত্র মেয়ে সানা বসে আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুমুস সালাম। ঠিকঠাক পৌঁছিয়েছ তো? হ্যাঁ চাচা, আর খুব সরি, এখানে আসার পর একদম ভুলে গেছি তোমায় ফোন দিতে। হ্যাঁ, ভুলে যাওয়াই স্বাভাবিক। এতদিন পর ফ্যামিলির সাথে দেখা হলো। চাচি আর পিচ্চি তো রেগে আছে, দেখো আমার সাথে কথাই বলছে না। সানা এবার ফোনটা নিজের হাতে নিয়ে বলে, রেগে থাকারই তো কথা। তুমি কিভাবে আমাকে ভুলে যেতে পারো? আমি তোমার সানা পিচ্চিটাকে ভুলে যাও, একটা ফোন দিতে ওয়াও। সরি, খুব সরি, আর এমন ভুল হবে না। আসলে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। ওকে ওকে, আর সরি বলতে হবে না। আবার আসবে কবে? যেদিন আমার সানা পিচ্চির বিয়ে হবে সেদিন যাব।
সানার হাত থেকে সানার মা সোনিয়া আহমেদ ফোনটা নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বাহিরে গিয়ে ভিডিও কল কেটে অডিও কল দিয়ে বলে, চিত্রা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ চাচি সব ঠিকঠাক আছে। রায়হানকে দেখে ফুরবল হয়ে যাওনি তো? চিত্রা বসা থেকে উঠে দাঁড়িয়ে বাড়ির বাহিরে বাগানে গেল। কিছুটা খারাপ লাগছিল চাচি, তবে নিজেকে সামলিয়ে নিয়েছি। এখন থেকে তো রোজ চোখের সামনে থাকবে, ভেঙে পড়বা না। আমি ভেঙে পড়লে শক্ত করার জন্য তো তুমি আছো। তুমি আমার মেয়ে হলে তোমাকে কখনোই ও বাড়িতে যেতে দিতাম না চিত্রা। কেন চাচি, আমি কি তোমার মেয়ে নই? হ্যাঁ মেয়ে, কিন্তু অধিকার বোধ নেই আমার। আচ্ছা ভালো থাকবা, রোজ ফোন দিবা। আচ্ছা চাচি, তোমরাও ভালো থাকবা। ফোনটা কেটে দিয়ে পেছনে ঘুরতেই দেখে রাতুল বাচ্চাটাকে কোলে নিয়ে তার পেছনে দাঁড়িয়ে আছে। কখন এসে দাঁড়ালেন টের পেলাম না। এই তো কেবলই এসে দাঁড়ালাম। কার সাথে কথা বলছিলেন ফোনে? চিত্রা বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে বলে, আমার চাচির সাথে, আমেরিকায় যার কাছে ছিলাম। ওহ। চিত্রা আর কোনো জবাব না দিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ল। রাতুল চিত্রার যাওয়ার পানে তাকিয়ে রইল। মেয়েটাকে দেখার জন্য এসেছিল রাতুল। মেয়েটা আগের থেকেও সুন্দর হয়ে গেছে। শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ড্যাশ 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 ড্যাশ। বিকেলের দিকে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে ছিল চিত্রা। হঠাৎ চোখে কারো হাতের স্পর্শ পেয়ে বুঝতে বাকি নেই এটাকে। তৃষার তাহলে মনে পড়ল তার চিত্রার কথা। তৃষ্ণা চোখ ছেড়ে সামনে এসে দাঁড়ালো, অবাক হয়ে বলল, বুঝলি কি করে এটা আমি? চিত্রা বুকে দু হাত দিয়ে বলে, কারণ এসব বাচ্চামো তুই ছাড়া আর কেউ করতে পারে না তাই। কোথায় ভাবলাম তুই আমায় চিনতে পারবি না, অথচ চিনে ফেললি। কে কে আসছিস? আমি আর মা এসেছি তোরে আমন্ত্রণ করে আমাদের বাড়ি নিতে। আমাকে নিতে কেন সেটা মা জানে। চল নিচে চল। চিত্রা আর তৃষ্ণা নিচে আসলো। সোফায় বসে থাকা তানিয়া বেগমকে দেখে তার দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। কেমন আছো ফুপি? ভালো আছি। বিদেশে গিয়ে তো ফুপিরে ভুলেই গেছোস। কি যে বলো না, তোমাদের ভুলে গেলে চিনলাম কি করে। রিয়া মিষ্টি আর কিছু ফ্রুটস এনে টি টেবিলে রাখল। রিক্তা বেগম ননদের দিকে তাকিয়ে বলে, তা তানিয়া ছেলের তো বয়স হলো, বিয়ে টিয়ে দিবে না নাকি? তানিয়া বেগম মুখে মিষ্টি নিতে নিতে বলে, হ্যাঁ ভাবি, এবার তুষারকে বিয়ে দিয়েই ছাড়ব। তা তুষার আসলো না কেন? সে কি আর বাসায় বসে থাকার মানুষ নাকি? বাবার সাথে গেছে সিলেট। দায়িত্বশীল করে গড়ে তুলছে তোমার ছেলেকে। হ্যাঁ তা আর বলতে বাকি নেই। অফিস টু কাজ, কাজ টু অফিস। এর বাহিরে আর কোনো সময় নেই পরিবারকে দেওয়ার জন্য। দিনকে দিন রোবট বানিয়ে ফেলছে ছেলেটাকে। এই চিত্রা যা, রেডি হয়ে আয়। রেডি হব কেন? আমার সাথে যাবি আজই। আজ থাকো আমাদের বাসায়, কাল যাবনি। না না, আজই চল, রেডি হয়ে আয়। চিত্রা জানে তার ফুপির সাথে পেরে উঠবে না, তাই রুমে গিয়ে রেডি হয়ে নিল। সন্ধ্যার দিক দিয়ে বেরিয়ে পড়ল ফুপির বাড়ির উদ্দেশ্যে। দোতলা বাড়ি, মোট 6টা রুম। বাড়ির সামনে ছোট্ট বাগান। মেয়ে আর ভাইয়ের মেয়েকে নিয়ে বাড়ির ভেতর ঢুকল তানিয়া বেগম। পুরো রুম অন্ধকার, সন্ধ্যা বাতি দেওয়া হয়নি এখনো। চিত্রা ফোনের লাইট অনে করে। তানিয়া বেগম সুইচ হাতড়ে বাড়ির লাইটগুলো এক এক করে জ্বালিয়ে দেয়। মুহূর্তে পুরো বাড়ি আলোকিত হয়ে পড়ে। তানিয়া বেগম বোরকা খুলে কিচেনে চলে যায় রান্না করার জন্য। ফুপিকে রেস্ট না নিয়ে সোজা রান্নাঘরে যেতে দেখে চিত্রা বলে উঠল, ফুপি কত দূর থেকে আসলা? রেস্ট না নিয়ে সোজা রান্নাঘরে গেছো কেন?
রাতে খাওয়া দাওয়া করতে হবে তো আমাদের। আমরা তিনজনই তো বাসায়, তাই না? হুম। রান্নার প্যারা নিও না, আমি খাবার বাহিরে অর্ডার দিচ্ছি। আজ তিনজন মিলে বাহিরের খাবার খাবো। একদম না, বাহিরের খাবার খাওয়া ঠিক না। আমি তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো। চিত্রা শুনল না তার ফুপির কথা। হাত টেনে রান্না ঘর থেকে বের করে বলে, তোমার রান্না করা লাগবে না। আজ আমরা বাহিরের খাবার খাবো, তাই না রে তৃষ্ণা? তৃষ্ণা বাসায় এসেই টিভি ছেড়ে টিভি দেখছিল। চিত্রার কথা শুনে ঘাড় ফিরিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ মা, তোমার রান্না করার দরকার নেই। তুমি রান্না করতে গেলে শুধু একটু পর পর আমায় ডাকো। তার থেকে চিত্রার প্রস্তাবটা বেটার। আমরা বাহিরের খাবার খাবো। তানিয়া বেগম মেয়ের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। মেয়ের কানটা টেনে ধরে বলে, মা যে এত কষ্ট করে রান্না করে খাওয়ায়, কই সে তো বিরক্ত হয় না? আর তোমাকে দু একবার ডাক দিলে ঘন্টা খানেক পর এসে ডাক শুনে যাও, এতেই তোমার বিরক্ত লেগে যায়। তৃষ্ণা মায়ের থেকে নিজের কান ছাড়িয়ে আবার টিভি দেখায় মনোযোগ দেয়। এর মধ্যে চিত্রা বাহিরে খাবার অর্ডার দেয়। মিনিট 30 পরে ডেলিভার ম্যান খাবার নিয়ে চলেও আসে। চিত্রা বিল পে করে খাবারটা নিয়ে টেবিলে রাখে। তৃষ্ণা এক এক করে খাবারের প্যাকেটগুলো খুলে। কাচ্চি আর রসমালাই অর্ডার দিয়েছিল চিত্রা। তানিয়া বেগম খাবারগুলো এক এক করে প্লেটে বেড়ে খেয়ে নেয় সবাই। আর সামান্য বেঁচে যাওয়া খাবারটা ফ্রিজে তুলে রাখে। খাওয়া দাওয়া শেষে তিনজনে টুকিটাকি গল্পগুজব করে তানিয়া বেগম নিজের রুমে চলে যায়। আর চিত্রা তৃষার রুমে যায়। চিত্রা তৃষার রুমে এসে সোজা বেলকনিতে চলে যায়। এ বাড়ির বেলকনিগুলো অনেক সুন্দর। খোলামেলা বড়, কি সুন্দর আকাশ দেখা যায়। দমকা হাওয়াগুলো এসে গা ছুঁয়ে দেয়। সবচেয়ে বেলকনি সুন্দর তুষার ভাইয়ার রুমের। লোকটার বেকনিতে হরেক রকমের গাছ দিয়ে ভরা বেলকনির অর্ধেকটা। সুন্দর একটা দোলনাও আছে। দোলনাটাতে বসলে কি সুন্দর চাঁদের আলো একদম শরীরের উপর পড়ে। কথাটা ভাবতেই চিত্রা বেলকনি থেকে রুমে এসে তৃষ্ণাকে ডাকে। তৃষ্ণা কেবলই ঘুমাতে যাচ্ছিল, চিত্রার ডাক শুনে চোখ মেলে বলে, কি, তুষার ভাইয়া তো বাসায় নেই, তাই না? আর আসবেও তো না, তাই তো? হ্যাঁ, বাসায় নেই। তাহলে চল আজকে তুষার ভাইয়ার রুমে ঘুমাই। তৃষ্ণা উল্টো ফিরে শুয়ে বলে, পাগল নাকি আমি? ভাইয়ের বকা খাওয়ার ইচ্ছে নাই। আশ্চর্য, বকা কেন খাবি? ভাইয়া তার রুম কাউকে শেয়ার করতে দেয় না। আর ভাইয়ার কানে যদি যায় আমরা গিয়ে রাতে তার বিছানায় ঘুমাইছি, তাহলে বক বক করবে। তুষার ভাইয়ের বেলকনিটা কিন্তু অনেক সুন্দর রে। হরে, তুষার ভাই ছেলে না হয়ে মেয়ে হলে তারে বিয়ে দিয়ে তার রুমটা আমি নিয়ে নিতাম। কিন্তু আফসোস, তার রুম নেওয়ার আগে আমাকেই আমার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। আহারে, তোমার কষ্টে আমি জাস্ট কেঁদে দিলাম। হইছে, আর কান্না লাগবে না, ঘুমিয়ে পড়। আমার ঘুম ধরছে অনেক। চিত্রা আর কথা বাড়ালো না। চুপচাপ তৃষার পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ ফেসবুক স্ক্রোল করে ঘুমিয়ে পড়ল। রাত 3টের দিকে হঠাৎ দরজায় ঠকঠক শব্দে ঘুম ভেঙে যায় চিত্রার। পাশে শুয়ে থাকা তৃষ্ণাকে ডেকে বলে, ওই তৃষ্ণাকে যেন দরজা ঠকঠক করছে, গিয়ে দেখ। তৃষ্ণা কাঁথাটা দিয়ে উল্টো মুখ ঢেকে ঘুম জড়ানো কণ্ঠে বলে, তুই গিয়ে দেখ, মা ডাকছে মনে হয়। তার ফুপি ছাড়া তো আর কেউ নেই এ বাসায়। ওড়না না নিয়েই বিছানা থেকে নেমে দরজা খুলে সামনে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠে চিত্রা। দরজার সামনে তুষার দাঁড়িয়ে আছে। তুষার চিত্রাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তৃষ্ণাকে ডেকে দাও তো, আর বলো খাবারটা গরম করে যেন টেবিলে রাখে। কথাটা বলে আর কোনো বাক্য ব্যয় না করে তুষার চলে যায়। চিত্রা তৃষার কাছে এসে বলে,
এই তৃষ্ণা, তুষার ভাই আসছে, তোকে খাবার গরম করে দিতে বলছে। কি রে, উঠো, যা গরম করে দিয়ে আয়। তৃষ্ণা উঠল না। চিত্রা আবার ডাকলো, কিন্তু মেয়েটা রার মতো ঘুমাচ্ছে। চিত্রা এখন কি করবে বুঝে উঠতে পারল না। বিছানার এক প্রান্তে বসে রইল। মিনিট 10 পর তুষারের আবার ডাক আসলো। উপায়ন্তর না পেয়ে চিত্রা নিজেই নিচে নামল। জোরসড় হয়ে তুষারের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া, তৃষ্ণা তো উঠেনি, খাবারটা কি আমি গরম করে দিব? দাও। চিত্রা ফ্রিজের কাছে গিয়ে খাবার বের করতে গিয়ে দেখে, খাবার বলতে তো সেই রাতে বেঁচে যাওয়া একটুখানি কাচ্ছি, যা খেলে তো রিয়ার বাচ্চারই পেট ভরবে না। এর আর কি পেট ভরবে? তুষার চিত্রাকে ঠাই ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে থমথমে গলায় বলল, কি হলো, ফ্রিজের সামনে ঠাই দাঁড়িয়ে আছো কেন? চিত্রা তুষারের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, খাবার তো নাই ফ্রিজে। খাবার নাই মানে? মা রান্না করেনি আজ? অবাক হওয়ার কণ্ঠে বলল তুষার। রান্না করতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি। বাহির থেকে খাবার এনে খেয়েছিলাম আমরা। তাহলে এখন আমি কি খাবো? আপনি যে আসবেন কেউ কি জানতো? তুষার গম্ভীর কণ্ঠে বলল, না। তাহলে এখন কি করবেন? না খেয়ে থাকবেন নাকি? আশ্চর্য, না খেয়ে থাকবো কেন? কিছু একটা তাড়াতাড়ি বানিয়ে দাও। খিদে পেয়েছে অনেক। আমি কি বানাবো? রান্না করতে পারো না? হ্যাঁ পারি। তাহলে দয়া করে খানিকটা নুডলস রান্না করে দাও। আচ্ছা, ওয়েট করেন, দিচ্ছি। মিনিট 10 মধ্যে চিত্রা কোনো রকমে নুডলস রান্না করে তুষারের সামনে দিল। এই ফার্স্টে বাসায় এসে রান্না করল চিত্রা। তুষার চুপচাপ নুডলসটা খেয়ে পানি খেয়ে চলে গেল। একটা মানুষ যে এত রাতে উঠে তাকে নুডলস রান্না করে খাওয়ালো, তাকে যে ধন্যবাদ দিতে হয় সেই ধন্যবাদটুকু দিল না। কি ব্যাপার চাচি, চিত্রাকে দেখছি না কেন? কাল রাতেও দেখলাম না, আজ সকালেও দেখছি না যে। ডাইনিং টেবিলে বসতে বসতে কথাটা বলে রায়ান। রায়ানের মা রিক্তা বেগম গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, চিত্রা তো বাসায় নেই। ও তৃষ্ণাদের বাসায় গেছে। রায়ান পরোটা মুখে নিতে নিতে বলে, একাই গেছে নাকি? রিয়া তার মেয়েটাকে নিয়ে চেয়ারে বসতে বসতে বলে, না, ফুপি আসছিল তৃষ্ণাকে নিয়ে। সন্ধ্যার দিকে চিত্রাকে নিয়ে গেছে। চিত্রার মা চয়নিকা বেগম রান্নাঘর থেকে চায়ের কাপটা নিয়ে এসে সোফায় বসে থাকা ভাসুর রাসেল আহমেদ ও স্বামী সাহেল আহমেদকে দেয়। সাহেল আহমেদ স্মিত হেসে স্ত্রীর হাত থেকে চায়ের কাপটা নেয়। দিনটা তার স্ত্রীর হাতের চা দিয়ে শুরু না করলে চলে না। রাসেল আহমেদ চাটা নিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠে, রায়ান, সাভারের এনাম মেডিকেলের পাশে যে জায়গাটা আছে সেটা নিয়ে কত দূর আগালে? রায়ান তার বাবার দিকে চেয়ে বলে, উনাদের বুঝাচ্ছি বাবা, কিন্তু উনারা ওই জমি বিক্রি করতে নারাজ। রাসেল আহমেদ চায়ের কাপটা সশব্দে টি টেবিলের উপরে রাখল। চোখ মুখ শক্ত করে বলল, নারাজ মানে কি? উনাদের কোনো ধারণা আছে তার ওই 10% জমির জন্য আমার ফ্যাক্টরির উপর কি প্রভাব পড়ছে? রায়ান মেয়েকে কোলে নিয়ে সোফায় গিয়ে বাবার সামনে বসে বলে, ওই জায়গাটা তাদের নয় বাবা। জায়গাটা তার মেয়ের নামে। মেয়েকে গিফট হিসেবে দিয়েছে ভদ্রলোক। আর তার মেয়ে ইতালি থাকে। তার মেয়ে না করে দিচ্ছে, সে বিক্রি করবে না ওই জায়গাটা। আশ্চর্য, বুঝি না ওই 10% জায়গায় কি এমন তৈরি করবে তারা? তাদের ওই জায়গার জন্য আমার ফ্যাক্টরির কাজ বন্ধ হয়ে আছে। আমার ওই জায়গাটা চাই অ্যাট এনি কষ্ট। চেষ্টা তো করছি, সব আমার উপর ছেড়ে দাও কেন? তোমার আদরের ছেলেটাকে বলো এবার আমাদের সাথে ব্যবসার হাল ধরতে। তাকে বলো এই জমি কিনে দিতে, তাহলে সে কোম্পানির 40% শেয়ার পাবে। রাসেল আহমেদ ছেলের পানে চেয়ে অবাক হয়ে বলে,
পাগল হয়েছিস নাকি? রাফি এই ব্যবসার কিচ্ছু বুঝে না, সে কিভাবে কি করবে। তাকে দেশে আসতে বলো, কয়েকদিন অফিসে যাওয়া আসা করলে শিখে যাবে। তুষার, ও তো ওর বয়সী। ছেলেটাকে দেখছো, ফুফার সাথে থেকে থেকে একজন বিজনেসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলছে অলরেডি। আর তোমার ছোট ছেলেকে দেখো, আমরা গায়ে গতরে খেটে রোজগার করি আর সে সেই টাকা দিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। এই জমির ব্যাপারে আর আমার সাথে কথা বলবা না। কথাটা বলে মেয়ের কপালে চুমু খেয়ে রায়ান বেরিয়ে যায় অফিসে। বাপ ছেলের কথা এতক্ষণ চুপচাপ শুনছিল সাহেল আহমেদ। তার এই বিজনেস নিয়ে অত ইন্টারেস্ট নেই। সে মাস শেষে তার লভ্যাংশ পায় শুধু। আর তাছাড়া তার বনানীতে 6 তলার 2টো ফ্ল্যাট আছে, সেখান থেকে পাওয়া টাকা দিয়ে তার ও তার স্ত্রী মেয়ের ভবিষ্যতে স্বাচ্ছন্দ্যে চলবে। ছেলে নেই দেখে তার এসব বিজনেসের প্রতি আগ্রহ কমে গেছে। তার যা আছে তাতে মেয়ের জন্য এনাফ। ভাই রায়ান তো ভুল কিছু বলেনি। তোমার বয়স হচ্ছে, রায়ানের পক্ষে তো একার সম্ভব না এত বড় বিজনেসটার সব দিক সামলানো। আর আমি তো এসব বিজনেসের ধারে কাছেও যাব না খুব প্রয়োজন ছাড়া। রাফিকে ফোন দিয়ে বুঝাও, সে বড় হয়েছে, কয়েকদিন পর বিয়ে করবে। সে যদি এখন এভাবে উনচণ্ডীর মতো ঘুরে বেড়ায় তাহলে কি চলে বলো। মাথা ঠান্ডা রেখে বুঝাবা রাফিকে। কথাটা বলে উঠে চলে যায় সাহেল আহমেদ। রাসেল আহমেদ চিন্তায় পড়ে যায়। তার ছোট ছেলে অনেক তেরা, ছোট ছেলেটা হয়েছে ভাই সাহেলের মতো। বিজনেসের ধারে কাছেও আসতে চায় না। এক ভাই আমেরিকায় বউ বাচ্চা নিয়ে সেটেলড হলো, আরেক ভাই থেকেও না থাকার মতো। উপায়ন্তর না পেয়ে ছোট ছেলে রাফিকে ফোন লাগায় রাসেল আহমেদ। ইতালির এক হোটেলের বেকনিতে দাঁড়িয়ে আছে এক মেয়ে। হাতে তার কফির মগ, চোখে মোটা ফ্রেমের চশমা। হাতে থাকা ফোনটা বেজে উঠায়, ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে বাংলাদেশ থেকে ফোন এসেছে। মুহূর্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ফোন রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে ভেসে আসলো, হ্যালো অধরা। হ্যাঁ মা বলো। মিসেস আয়েশা রহমান একবার সামনে বসা থাকা স্বামীর দিকে চেয়ে আবার চোখ সরিয়ে নিয়ে বলে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। শোন না, একটা কথা বলার ছিল। বলো। আমাদের ইতালি যাওয়ার সব প্রসেস তো শেষ, বলছিলাম কি মেডিকেলের পাশের জায়গাটা বিক্রি করে দিয়ে দেই। আমার তো আর বিডিতে থাকছি না, জমি তো এখানেই পড়ে থাকবে, তো বিক্রি করে দেই। মুহূর্তে অধরার হাসি মুখ চুপসে গেল। না মা, কখনোই না। আমি বিডি আসছি মাস খানেকের মধ্যে। তোমাদের ইতালি আসতে হবে না। ওই জায়গায় আমি ডুপ্লেক্স বানাবো। আমার স্বপ্নের বাড়ি গর্ব ওখানে। আয়েশা রহমান বিরক্ত হলো মেয়ের কথা শুনে। পাগল হয়েছ নাকি? ইতালি থেকে বিডি আসবে মানে? আমি পাগল হইনি। আমি বিডি আসছি, ওই জমি সংক্রান্ত কোনো কথা যেন আর না বলা হয়। ওটা আমাকে দেওয়া হয়েছে আমার স্বপ্ন পূরণ করার জন্য। সেটার মালিকানা আমি, ওই জমি আমি সেল করব না। কথাটা বলে অধরা ফোন কেটে দেয়। আয়েশা রহমান তার স্বামীর পানে চেয়ে বলে, দেখলে তোমার মেয়ে বিডি চলে আসছে। আশরাফুল রহমান তপ্ত শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমি আগেই বলছিলাম অধরা ওই জমি বিক্রি করবে না। তাহলে কেন শুধু শুধু মেয়েটাকে ওই জমি সংক্রান্ত খোঁচাও? দেশে আসছে ভালোই হয়েছে, আমার ও বিডি ছেড়ে ইতালি যেতে মন সায় দিচ্ছিল না। ঘরের মেয়ে ঘরে ফিরছে, চিন্তা মুক্ত হলাম। কথাটা বলে আশরাফুল রহমান চলে যায় নিজের রুমে। আয়েশা রহমান ঠাই বসে রইল সোফায়। মেয়ে তার ভীষণ জেদি, এবার দেশে এসে কি করবে কে জানে। সকাল সকাল রোদের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় চিত্রার। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসে
ফোন হাতরে সময় দেখে নেয় 9:40 বাজে। পাশে তাকাতেই দেখে তৃষ্ণা নেই। মেয়েটা কখন উঠল? উঠেছেই যখন তখন ডাকলো না কেন? কথাগুলো ভেবে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ওড়নাটা জড়িয়ে রুম থেকে বের হয়ে বসার রুমে যায়। তৃষ্ণা সোফায় বসে টিভি দেখছে। চিত্রা তৃষার পাশে বসে ফোন স্ক্রোল করতে করতে বলে, কি রে, কখন উঠছিস? ডাক দিলি না যে? তৃষ্ণা টিভি থেকে মুখ ঘুরিয়ে চিত্রার পানে চেয়ে বলে, আমি নিজে থেকে উঠতে চাইনি, মা ডেকে উঠিয়েছে। আমি না থাকলে মা রান্না করবে কি করে? তার হেল্পার হিসেবে বসে আছি এখানে। একটু পর ডাকবে আর বলবে এটা নিয়ে যা, ওটা নিয়ে আয়। আহারে আমার তৃষ্ণা পাখির কি কষ্ট। একটা কাজের লোক রাখলেও তো পারিস। তোর কি মনে হয় কাজের লোক নাই? খালা কয়েকদিনের ছুটিতে গ্রামে গেছে, আর সেই সুযোগে আমার মা আমাকে খাটাচ্ছে। তোর ভাইকে বিয়ে করা, বিয়ে খাই, তোর ও আর খাটাখাটুনি করতে হবে না। কথাটা বলে রান্না ঘরের দিকে যায় চিত্রা। তানিয়া বেগমকে হাতে হাতে সাহায্য করে দেয়। রান্না শেষে খাওয়া দাওয়া করতে বসলে চিত্রা বলে উঠে, ফুপি, তুষার ভাইয়া খাবে না। তানিয়া বেগম খাবার বেড়ে দিতে দিতে বলে, তুষার আসবে কই থেকে? ও তো বাসায় নাই। ও তো সিলেটে তোর ফুফার সাথে। চিত্রা প্লেটে থেকে খাবার মুখে দিতে দিতে বলে, না, তুষার ভাইয়া তো কাল রাতে বাসায় ফিরছে। তানিয়া বেগম চিত্রার মুখের দিকে তাকিয়ে বলে, কি, তুষার বাসায় ফিরছে রাত্রে? হ্যাঁ তৃষ্ণা, ও তো জানে। কিরে তৃষ্ণা, ফুপিকে বলিসনি? তৃষ্ণা অবাক হয়ে বলে, আরে আমি কিভাবে জানব? ভাইয়া তো আব্বুর সাথে সিলেট। 2-3 দিন দেরি হবে আসতে। ভাইয়ার রুমে গিয়ে দেখে আসো ভাইয়া আছে কি নাই। আমি রাতে নিজে ভাইয়াকে নুডলস রান্না করে দিছি। তানিয়া বেগম তৃষ্ণাকে তুষারের রুমে গিয়ে দেখতে বলল তুষার আছে কিনা। তৃষ্ণা মায়ের কথা মতো সিঁড়ি বেয়ে উপরে উঠে তুষারের রুমে গিয়ে দেখে রুম ফাঁকা। তড়িৎ গতিতে নিচে নেমে এসে বলে, কই ভাইয়ার রুম তো পুরো ফাঁকা। চিত্রার স্পষ্ট মনে আছে রাতে তুষার এসেছিল। তাহলে এখন কই তিনি? ভাইয়াকে ফোন দিয়ে জিজ্ঞেস করে দেখ সে সত্যি আসছিল। তানিয়া বেগম চিত্রার কথা মতো তুষারকে ফোন দিতে নিলে তৃষ্ণা বাধা দিয়ে বলে, আরে মা, শুধু শুধু ভাইয়াকে ফোন দিয়ে কাজে ডিস্টার্ব করার কি কোনো দরকার আছে? আর ভাইয়া যদি আসতো তাহলে কি আমাদের সাথে দেখা করতো না? তুমিই বলো। আর চিত্রা, তুই মনে হয় ভুল স্বপ্ন দেখছিস। ভাইয়া আসার আগে আমাদের জানিয়ে আসে। আর ভাইয়ার ফেরার কথা আব্বুর সাথেই। আশ্চর্য তৃষ্ণা, আমি মোটেও স্বপ্ন দেখিনি। আমি নিজের হাতে ভাইয়াকে কষ্ট করে নুডলস রান্না করে দিছি, তোকে ডেকেছি, তুই নাক ডেকে ঘুমাচ্ছিলি। আচ্ছা আচ্ছা চুপ কর, 2 জনে আগে খেয়ে নে। তুষার আসলে আমাকে জানাতো। চিত্রা কিছু বলতে গিয়েও বলল না। চুপচাপ খেতে নিবে এমন সময় সদর দরজায় চোখ যেতেই দেখে তুষার হেঁটে আসছে। চিত্রা ভ্রু কুঁচকে বলে, ফুপি, ওইটা তুষার ভাই না? নাকি আমি ভুল দেখতেছি? তনয়া বেগম দরজার পানে চেয়ে দেখে সত্যি তুষার আসতেছে। তৃষ্ণা তুষারের দিকে চেয়ে বলে, ওটারে তো ভাইয়ার মতোই লাগে। তুষার বাড়িতে ঢুকে সবাইকে নিজের দিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুটি করে বলে, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা সবাই আমার দিকে? কিছু হয়েছে নাকি? তৃষ্ণা বসা থেকে উঠে দাঁড়িয়ে কোমরে 2 হাত গুজে বলে, ভাইয়া তুমি কখন আসছো? তুষার সোফায় বসে শার্টের কলার পেছনের দিকে ঠেলে দিয়ে বলে, কাল রাতে আসছি কেন? কাল রাতে আসছো অথচ আমি আর মা জানলামও না। নাক ডেকে ঘুমাচ্ছিলি, জানবি কি করে? ও না হয় নাক ডেকে ঘুমাচ্ছিল, কিন্তু আমাকে কেন ডাকলি না? তুষার একবার চিত্রার দিকে তাকিয়ে ফের মায়ের দিকে তাকায়।
তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। বাট এটা নিয়ে এত কথা কেন হচ্ছে? না এমনি চিত্রা বারবার বলছিল তুই এসেছিস, আমি আর তৃষ্ণা উল্টো বলেছি তুই সিলেটে আছি। হ্যাঁ ছিলাম সিলেটে, কাল কাজ শেষ হওয়ায় চলে আসছি। আর আব্বু কাল আসবে। ও হায় তাহলে খেতে বসো। তুষার সোফা থেকে উঠে বলে, না খাবো না, তোমাদের খাওয়া শেষ হলে এক কাপ কফি আমার রুমে পাঠিয়ে দিও। কথাটা বলে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় তুষার। চিত্রা তৃষার দিকে রাগী চোখে তাকিয়ে বলে, কি রে, আমি স্বপ্ন দেখতেছিলাম? দেখলি তো নিজের চোখে। হ্যাঁ দেখলাম। তানিয়া বেগম রান্না ঘরে গিয়ে কফি বানিয়ে কফির মগটা চিত্রার সামনে দিয়ে বলে, চিত্রা কফিটা একটু তুষারকে দিয়ে আয়। চিত্রা কফির মগটা নিয়ে মাথা নাড়িয়ে চলে যায়। তুষারের রুমে সামনে এসে দেখে দরজা চাপানো। দরজাটা হালকা ফাঁক করে বলে, ভাইয়া আসবো। মিনিট দুয়েকেও যখন কোনো উত্তর আসলো না ভেতর থেকে, তখন চিত্রা আর উত্তরের অপেক্ষা না করে ভেতরে ঢুকে পড়ল। খাটের পাশে থাকা টেবিলটায় কফির মগটা রাখে। হঠাৎ একটা পিকের উপর চোখ যায় চিত্রার। মেয়েলি পিক, যার শুধু হাত দেখা যাচ্ছে। চিত্রার কৌতূহল হলো পিকটা দেখার। পিকটার দিকে হাত বাড়াতেই পেছনে থেকে ভেসে আসলো, কি করছো ওখানে? চিত্রা পেছনে ঘরতেই দেখে তুষার সাদা একটা টাওয়াল পরে তার সামনে দাঁড়িয়ে আছে। ভরকে যায় চিত্রা। আপনার কফি নিয়ে আসছি। তুষার একবার কফির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, নক করে আসতে হয় কারো রুমে ঢোকার আগে? আমি নক করেছিলাম কিন্তু কোনো জবাব পাইনি, তাই ঢুকে পড়বে রুমে। আমার রুমের ভেতর নেক্সট টাইম যেন আর না দেখি। ফুপি বলেছিল বলে এসেছি। মা বললেও আর আসবে না আমার রুমে, যতক্ষণ না আমি অনুমতি দিব। চিত্রা আর কিছু বলল না। তুষারকে পাশ কাটিয়ে চলে যায়। তুষার তপ্ত শ্বাস ফেলে কফির পেছনে থাকা ছবিটা ড্রয়ারের ভেতর রেখে দেয়। মা, ছবিটা এখনো আমার রুমের মধ্যে কি করছে? তানিয়া বেগম সোফায় বসে টিভি দেখছিল। হঠাৎ ছেলের কথা কর্ণকুহর হতে পাশে ফিরে দেখে তুষার রেডি হয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। তানিয়া বেগম ফের টিভির দিকে তাকিয়ে বলে, কিসের ছবির কথা বলছিস? তুষার সোফায় বসে একটু ঝুঁকে তার মায়ের দিকে তাকিয়ে বলে, কিসের ছবির কথা বলছি বুঝতে পারছে না? সিলেট যাবার আগে কিসের ছবি দেখিয়েছিলে? তানিয়া বেগম এবার টিভি থেকে দৃষ্টি সরিয়ে সম্পূর্ণ মনোযোগ ছেলের দিকে দিয়ে উৎফুল্ল নিয়ে বলে, পছন্দ হয়েছে মেয়েটাকে। আজই তাহলে মেয়েটার বাবা মায়ের সাথে কথা বলবো। তুষার তপ্ত শ্বাস ফেলল। পকেট থেকে ছবিটা বের করে তার মায়ের সামনের টেবিলের উপর রেখে বলে, নেক্সট টাইম যেন এই ছবি কেন অন্য কোনো ছবি আমার রুমের মধ্যে না দেখি। তানিয়া বেগম ছবিটা হাতে নিয়ে ছেলের দিকে তাকিয়ে বিরস গলায় বলে, কেন রে, তুই কি বিয়ে করবি না নাকি? নাতি নাতনির মুখ দেখব না নাকি আমি? তুষার সোফা থেকে উঠে দাঁড়িয়ে হাত ঘড়িটার দিকে একবার তাকিয়ে বলে, বিয়ে করব না কখন বললাম? বিয়ে অবশ্যই করব, কিন্তু তার জন্য তোমার মেয়ে খুঁজতে হবে না। তানিয়া বেগম অবাক হয়ে বলে, তার মানে তোর পছন্দের কেউ আছে? তুষার ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, আমি সেটা কখন বললাম? তাহলে মেয়ে দেখতে মানা করছিস কেন? আমি অবশ্যই মেয়ে দেখব। তুষার দীর্ঘ শ্বাস ফেলে হাঁটা ধরল। বিড়বিড় করে শুধালো, তোমার এই মেয়ের ছবির চক্করে আমার সংসার গড়ার আগেই ভেঙে যেতে বসেছিল। তৃষ্ণা আর চিত্রা ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। চিত্রা বিদেশে চলে যাওয়ায় পড়াশোনায় পিছিয়ে গেছে। তৃষ্ণা এবার অনার্স দ্বিতীয় বর্ষে আর চিত্রা বিদেশ থেকে কেবল ইন্টারমিডিয়েট শেষ করল। এবার ভার্সিটিতে ভর্তি হতে হবে। তৃষ্ণা চিত্রার কাঁধে হাত দিয়ে বলে,
চিত্রা, তুই জাহাঙ্গীর নগরে ট্রাই কর, তোর বাসা থেকেও কাছে হবে। আর তা না হলে ঢাবিতে ট্রাই কর, আমার সাথে যেতে পারবি। চিত্রা আর চোখে তৃষার দিকে তাকিয়ে কাঁধ থেকে তৃষার হাত সরিয়ে বলে, মজা নিচ্ছিস আমার সাথে? এমন ভাবে বলছিস ট্রাই করলাম আর হয়ে গেল? তুই তো ভালো স্টুডেন্ট, ইনশাআল্লাহ হয়ে যাবে। পাবলিকে চান্স না পেলে বইন খোটা শুনতে শুনতে জীবন চলে যাবে। পাবলিকেই যে পড়তে হবে, তার কি ধরা বাঁধা কোনো নিয়ম আছে নাকি? প্রাইভেট ভার্সিটি কি এমনি এমনি বানানো হইছে নাকি? আরে কথাটা অমন না, কথাটা এমন যে যারা পাবলিকে চান্স পায় না তারাই তো প্রাইভেট ন্যাশনালে ভর্তি হয়। হয়েছে আমার পাবলিকে আসলে আসবে না আসলে নাই, পাবলিকেই যে পড়তে হবে এমন চিন্তা নাই। জানিস ভাইয়ার সামনে যদি এই কথাটা বলতি তাহলে ভাইয়া কি বলতো? কি বলতো? বলতো পাবলিকে চান্স পেতে হলে মেধা লাগে, যা তোর নেই। চুপ করবি তুই? তোর আর তোর ভাইয়ের মাথা ভর্তি তো অনেক মেধা, আমাকে ধার দিস। ওই দেখ ভাইয়া যাইতেছে। চিত্রা মাথা এগিয়ে ঝুঁকে দেখে তুষার গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। ভাইয়া! তৃষার ডাক শুনে তুষার পেছনে ফিরে ছাদের দিকে তাকায়। চোখাচোখি হয় চিত্রা তুষারের। চিত্রা চোখ সরিয়ে নেয়। ভাই, আজ একটু বিকেলে তাড়াতাড়ি ফিরতো। কেন? আমি আর চিত্রা একটু শপিংয়ে যাব। একটু নিয়ে যাবা? চেষ্টা করব। কথাটা বলে চিত্রার দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে চলে যায়। তুষার দৃষ্টির সীমানার বাহিরে চলে যেতেই চিত্রার মুঠোফোনটা বেজে উঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে তার মা ফোন দিয়েছে। মুহূর্তে মুখে হাসি ফুটে উঠে চিত্রার। ফোনটা রিসিভ করে কানে নেয়। কেমন আছে আমার মেয়েটা? আলহামদুলিল্লাহ, তোমার মেয়েটা ভালো আছে। তা এই মেয়েটার মা আর বাবাইটা কেমন আছে? সবাই ভালো আছে, যার কারণে তোমাকে ফোন দেওয়া। কাল বিকেলে চলে এসো বাসায়। কালই? হ্যাঁ, রাফি আসছে। কি? রাফি ভাইয়া আসছে? কিছুটা অবাক হয়ে কথাটা বলে চিত্রা। পাশে থাকা তৃষার বুকটা ধক করে উঠে। সে সত্যি শুনছে তো, রাফি ফিরছে। হ্যাঁ, কাল আসতেছে বাড়ি রাফি। তোর ফুফুরা সবাই কেমন আছে রে? তারা সবাই ভালো আছে। কথা বলবা? না থাক, বিকেলে ফোন দিবনি, কাল চলে আসিস। আচ্ছা রাখি তাহলে। চিত্রা ফোনটা কেটে দেয়। তৃষার হাত ঝাঁকিয়ে বলে, রাফি ভাইয়া আসছে দেশে, উফ, ভাবতে খুশি খুশি লাগছে। তৃষ্ণা নির্বাক রইল। চিত্রার থেকে হাত ছাড়িয়ে বলে, চল নিচে যাই। চিত্রা হ্যাঁ জানিয়ে তৃষার পিছে পিছে নিচে নেমে যায়। বিকেলে রেডি হয়ে বসে আছে চিত্রা আর তৃষ্ণা তুষারের অপেক্ষায়। সেই আধ ঘন্টা আগে বলেছে রেডি হয়ে থাকতে, সে আসবে, কিন্তু তার আসার নাম নেই এখনো। বিরক্ত লাগলো চিত্রার। তৃষ্ণা ফের তার ভাইকে ফোন দিতে নিবে এমন সময় বাহির থেকে গাড়ির হর্ন বাজার শব্দ আসলো। তৃষ্ণা ফোনটা ব্যাগে ভরে চিত্রার হাত ধরে বাহিরে আসে। ড্রাইভিং সিটে তুষার বসে আছে। তার দিকে একবার চিত্রা তাকায়। তৃষার সাথে পেছনে চিত্রা বসতে গেলে তৃষ্ণা বলে, এখানে বসিস না, সামনে বসো। সামনে কেউ না বসলে ভাইয়ার নিজেকে ড্রাইভার মনে হয়। তো তুই সামনে গিয়ে বসো। আমার সামনে বসতে ভালো লাগে না। আমারও সামনে বসতে ভালো লাগে না। কথাটা বলে চিত্রা তৃষার পাশে বসতে নিলে সামনে থেকে তুষার গম্ভীর কণ্ঠে বলে, চিত্রা, জাস্ট 2 মিনিটের মধ্যে সামনে বসবা, জরুরি কথা আছে। তৃষ্ণা ইশারায় বসতে বলে। চিত্রা গিয়ে তুষারের পাশে বসে পড়ে। তুষার ইশারায় সিট বেল্ট লাগাতে বলে। চিত্রা সিট বেল্টটা লাগিয়ে নেয়। তৃষ্ণা গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকে।
সকাল থেকে তার মনের আকাশে কালো মেঘ জমেছে কারো আগমনের বার্তা শুনে। মানুষটাকে দেখতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, মানুষটা কি সেই আগের মতোই আছে নাকি বদলে গেছে? এখন তো আর ছোট্ট নেই, সে কি এবারও বুঝবে না এই তৃষার তৃষ্ণাদগ্ধ ভালোবাসা? শুনলাম তুমি নাকি ভার্সিটিতে ভর্তির প্রিপারেশন নিচ্ছ। চিত্রা সামনের দিকে তাকিয়ে সামনে থাকা গাড়িগুলোকে দেখছিল। তুষারের কথা শুনে তার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ নিচ্ছি। পাবলিকে পড়ার ইচ্ছে নেই। না নেই, গাধা। কিছুটা আস্তে বলল তুষার। চিত্রা ভালো মত শুনতে না পেয়ে বলল, কিছু বললেন না? পাবলিকে চান্স পেতে হলে পরিশ্রম করতে হয়, মনোবলও থাকতে হয়, যেখানে তোমার এগুলোর মধ্যে একটাও নেই। একটা সিটের জন্য লড়াই করবে কয়েক হাজার স্টুডেন্ট, সেখানে আমি গিয়ে আরেকটা প্রতিযোগিতার সংখ্যা বাড়ানোর কোনো মানে দেখছি না। সেই কয়েক হাজারের মধ্যে তো তুমিও হতে পারো, যে কিনা সবাইকে ছাপিয়ে ওই একটা সিট দখল করবে নিজ যোগ্যতায়। অত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমি নই। চেষ্টা করতে ক্ষতি কি? আমি কখন বললাম চেষ্টা করব না? চেষ্টা অবশ্যই আমি করব। এখন টিকলে টিকবো, না টিকলে নাই। আশা ছেড়ে দাও, টিকবা না। আমারও ইচ্ছে নাই টিকার। পড়াশোনা ছেড়ে দিলেই তো পারো। একে তো 2 বছর পিছিয়ে গেছো, তার উপর এমন পড়াশোনার অবস্থা, না পড়াই বেটার। চিত্রা কিছু বলল না, চুপ রইল। তুষার তপ্ত শ্বাস ফেলে গাড়ি চালানোয় মনোযোগ দিল। শপিং এর সামনে এসে গাড়ি থামালো। তৃষ্ণা নামতেই চিত্রাও নেমে গেল। ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাই তুমিও আসো। তুষার এক পলক চিত্রার দিকে তাকিয়ে বলে, না তোরা যা, আমি এখানে অপেক্ষা করছি, তোদের কেনাকাটা শেষ হলে এখানে চলে আসিস। আচ্ছা। তৃষ্ণা আর চিত্রা চলে গেল। তুষার পকেট থেকে ফোনটা বের করে একটা পিকের দিকে তাকিয়ে বলে, আমার শহরে তুমি নামক মানুষটার আমন্ত্রণ স্থায়ী করার যুদ্ধে নেমেছি। আই হোপ খুব শীঘ্রই স্থায়ী হবে। ড্যাশ 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 ড্যাশ। এক্সকিউজ মি, বলছি ঘাড়টা একটু সোজা করুন। আমার সমস্যা হচ্ছে। হঠাৎ এক মেয়েলি কণ্ঠে চোখ মেলে তাকায় রাফি। কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারেনি। মেয়েটার দিকে তাকিয়ে সরি বলতে গিয়ে থমকে যায় রাফি। মেয়েটার গায়ে সাদা সিল্কের শাড়ি, চুলগুলো হাত খোপা করা, গায়ে কোণে অলংকার নেই। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। আচ্ছা, মেয়েটার কি স্বামী মারা গেছে? স্বামী মারা গেলে তো মেয়েরা এমন বিধবা সাজে। মুহূর্তে রাফির মন খারাপ হয়ে গেল। মেয়েটার জন্য কষ্ট লাগলো। বয়স তো বেশি হবে বলে মনে হচ্ছে না। এইটুকু বয়সে বিধবা হলো। অতি সুন্দর রমণীদের কপাল কেন যে এত খারাপ হয় কে জানে। মেয়েটা এক ধ্যানে প্লেনের জানালা দিয়ে বাহিরের মেঘগুলোকে দেখে চলছে। রাফির ইচ্ছে হলো মেয়েটার সাথে কথা বলার। ইচ্ছেটাকে দমিয়ে রাখতে না পেরে বলে, হাই আমি রাফি, আপনি? মেয়েটা বাহিরের দিকে চোখ রেখেই বলল, অধরা। রাফি বার দুয়েক ঠোঁটে বিড়বিড় করে অধরা নামটাকে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? অধরা এবার রাফির
আজি রেখে সকালে এই ঠান্ডা পানি দিয়ে গোসল করতে যায়। জাস্ট শাট আপ রাফি। তোর মতো পিচাস নই আমি যে সামান্য ঠান্ডার জন্য গোসল করা বন্ধ দিব। না তুমি এলিয়েন ব্রো। কফি খাচ্ছিস, চুপচাপ কফি খা। আমি নিচে গেলাম। কথাটা বলে তুষার নিচে নেমে আসে। সোফায় গিয়ে বসে বলে, মা এক কাপ কফি দাও তো। তৃষ্ণা সোফায় বসে কফি খাচ্ছিল। তুষারের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, ভাই আমি না কেবল তোমাকে কফি দিয়ে আসলাম, এর মধ্যে আবার কফি চাচ্ছ। তানিয়া বেগম কফির কাপটা ছেলের দিকে এগিয়ে দেয় বিনা বাক্যে। সেটা দেখে তৃষ্ণা বলে, এই কফিটা আমি চাওয়াতে কত কথা খরচ করলা মা, আর ভাইয়ার বেলায় বিনা বাক্যে কফি দিয়ে দিলা। তোমার ছেলে তো সেই নিচে এসেই কফি খাইল, তাহলে শুধু শুধু আমাকে উপরে কেন পাঠালে? তুষার কফিতে চুমুক বসাতে বসাতে বলে, কি তখন থেকে বকে যাচ্ছিস? আমার জন্য কখন কফি নিয়ে গেলি তুই? তোমার বেডের পাশে যে আমি কফি রেখে এসেছি আর বলে এসেছি ভাইয়া তোর কফি, ওটা কি তোর চোখে পড়েনি? তানিয়া বেগম মেয়ের মাথায় চাটি মেরে বলে, গাধা, ওইটা তো রাফির জন্য নিয়ে যাইতে বলছি। কথাটা তৃষার কর্ণপাত হতেই তৃষ্ণা অবাক হয়ে যায়। রাফি ভাইয়া আসছে? হ্যাঁ। কখন? 8টার দিকে। তার না বিদেশ থেকে আজ ফেরার কথা ছিল? গতকাল রাতে এসেছে। তৃষ্ণা কফির মগটা টেবিলের উপর রেখে মায়ের দিকে তাকিয়ে বলে, এত সকাল সকাল কেউ মাইনষের বাসায় আসে? তানিয়া বেগম চোখ পাকিয়ে বলে, মাইনষের বাসা মানে? তৃষ্ণা ভরকে যায়। আমতা আমতা করে বলে, না মানে এত সকাল কেউ আসে নাকি? বেলা করে আসতো। তোর সমস্যা কি? আমার ভাইপো আমার বাসায় এসেছে। যখন তোর চাচার ছেলেরা আমার বাসায় আসে তখন তো এসব বলিস না। দেখছো ফুপি, তোমাদের বাসায় আসাতে তোমার মেয়ে আমায় এভাবে বলে বসল। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটা বলে রাফি। তৃষ্ণা সিঁড়ির পানে চেয়ে থমকে যায়। তৃষ্ণা হাসবে নাকি মুগ্ধ হবে বুঝতে পারল না। জ্যাকেটেই তো সুন্দর লাগতো, মাথায় আবার কে পিচ্ছিদের মতো টুপি পরে। রাফি এসে তুষারের পাশে বসে। তানিয়া বেগম রাফির দিকে তাকিয়ে বলে, রাফি তুই চিত্রাকে নিয়ে যাওয়ার সময় আমাকেও সাথে করে নিয়ে যাস তো। আমার মূল্য দেয় না এই ছেলে মেয়ে দুটো। তুষার এতক্ষণ চুপচাপ ছিল। মায়ের কথা কর্ণপাত হতেই কফির কাপ নিচে রেখে গম্ভীর কণ্ঠে বলে, তুই চিত্রাকে নিতে এসেছিস নাকি রাফি? রাফি মাথা থেকে টুপিটা খুলতে খুলতে বলে, না এমনি এসেছি, যাওয়ার সময় চিত্রা গেলে যাবে। আচ্ছা, চিতাবাঘ এখনো উঠেনি নাকি? তৃষ্ণা যা তো চিত্রাকে ডেকে নিয়ে আয়। তৃষ্ণা একবার রাফির দিকে তাকিয়ে চিত্রাকে ডাকতে চলে যায়। চিত্রা কম্বল জড়িয়ে শুয়ে আছে। তৃষ্ণা চিত্রার শরীর থেকে কম্বল সরিয়ে বলে, চিত্রা উঠো, দেখ কে এসেছে। চিত্রা ঘুম ঘুম কণ্ঠে বলে, কে এসেছে? রাফি ভাইয়া এসেছে। ভাইয়ার তো আজ আসার কথা বিদেশ থেকে। না, গতকাল রাতে এসেছে। আজ এ বাসায় এসেছে। উঠো। চিত্রা সহসা শোয়া থেকে উঠে বসে, সত্যি এসেছে? হুম। আচ্ছা, আমি চটপট ফ্রেশ হয়ে আসি আগে। তৃষ্ণা হুম জানালে চিত্রা উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে বলে, চল নিচে যাই। না যাব না, তুই যা। চিত্রা আচ্ছা বলে নিচে চলে আসে। সিঁড়িতে এসে দেখে সোফায় তুষার, ফুপি আর রাফি বসে আছে। তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে রাফির পাশে বসে বলে, কেমন আছো রাফি ভাই? চিত্রার কণ্ঠ শুনে ভ্রু কুঁচকে পাশ ফিরে চিত্রার দিকে তাকায় তুষার। চিত্রার মুখে হাসি বিরাজ করছে। রাফি হাসি মুখে চিত্রার দিকে তাকিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। চিতাবাঘ কেমন আছে? ইট চিত্রা, নট চিতাবাঘ। হ্যাঁ, ইট চিতাবাঘ।
ফুপি কিছু বলো, এই আহাম্মককে আমায় চিতাবাঘ বলছে। ফুপি কিছু বলো, এই চিতাবাঘকে আমার নামে বিচার দিচ্ছে তোমার কাছে। রাফির এমন কথা শুনে তানিয়া বেগম আর চিত্রা হেসে উঠে। হাসি নেই শুধু তুষারের মুখে, সে আর চোখে বারবার চিত্রাকে দেখে চলছে। মেয়েটার মুখে অন্যকে নিয়ে হাসি ঠিক হজম হলো না তুষারের। কফির মগটা শব্দ করে টেবিলে রেখে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রুমে এসে ল্যাপটপটা অন করে অফিসের কিছু ফাইল চেক করতে বসে তুষার, কিন্তু কাজে মন দিতে পারছে না। অস্বস্তি লাগছে। ল্যাপটপটা বন্ধ করে ছাদে চলে গেল। এদিকে রাফি সোফায় বসে চিত্রার সাথে গল্পগুজব করছে। এর মধ্যে রাফির ফোনটা বেজে উঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তার বাবার ফোন। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে তার বাবা যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ব্যাক করতে বলে। রাফি হঠাৎ এত তাড়াতাড়ি বাসায় ফিরতে বলল দেখে অবাক হল। তানিয়া বেগম ভাইপোর যাওয়ার কথা শুনে তাড়াতাড়ি করে টেবিলে খাবার বাড়ে। তুষার আর তৃষ্ণাকেও ডেকে আনে। তুষার চুপচাপ খেয়ে চলছে। তৃষার সামনাসামনি বসেছে রাফি। থেকে থেকে কিভাবে যেন তাকাচ্ছে রাফি। তৃষার অস্বস্তি হল, গলা দিয়ে খাবার নামতে চাইল না। রাফি চিত্রার দিকে চেয়ে বলল, আমি তো বাসায় যাচ্ছি, আমার সাথে যাবে? চিত্রা হ্যাঁ বলতে নিবে তখনই তুষার খাবার মুখে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, চিত্রাকে আমি বিকেলে দিয়ে আসব, তুই নিশ্চিন্তে বাড়ি যা। চিত্রা পানির গ্লাস থেকে পানি খেয়ে বলে, না ভাইয়া, আপনার কষ্ট করতে হবে না, আমি রাফি ভাইয়ার সাথে চলে যাব। তুষার তাকালে চিত্রার পানে। মন চাইল ঠাটিয়ে একটা চর লাগাতে। ইচ্ছেটাকে মনের ভেতরই রেখে বলল, আমার কষ্টের হবে তোমায় কে বলল? আমি বিকেলে ও বাড়ি যাব, তাই নিয়ে যাচ্ছি। আচ্ছা bre, তুমি চিত্রাকে নিয়ে যেও, আমি এখন আসি। কথাটা বলে রাফি চলে যায়। রাফির যাওয়ার পানে তাকিয়ে রইল তৃষ্ণা। সবার সাথে কথা হলো রাফির, শুধু এই তৃষার সাথে কথা বলে গেল না। বাবা রাসেল আর ভাই রায়ানের সামনে বসে আছে রাফি। এসে থেকেই ব্যবসা নিয়ে হাবিজাবি বুঝিয়ে চলছে রাফিকে। রাফি এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। রাসেল আহমেদ এবার সাভারে থাকা তাদের প্রজেক্টের ফাইল বের করে বলে, এখানে আমাদের অফিসের সাথে 10% একটা জায়গা আছে। এই জায়গাটা যে করে হোক তোমার আমাকে পাইয়ে দিতে হবে। রাফি ফাইলটা তার বাবার সামনে রেখে বলে, আমার কাছে কি কোনো আলাদিনের চেরাগ আছে নাকি যেটা ঘষলাম আর জমিটা তোমার হয়ে গেল? টাকা দিয়ে কিনে নাও জায়গা। রায়ান রাফির দিকে তাকিয়ে বলে, টাকার বিনিময়েও তারা ওই জায়গা আমাদের কাছে বিক্রি করতে নারাজ। আমাদের অফিসের জন্য ওই জায়গাটা জরুরি। জায়গা বিক্রি করতে না চাইলে সেখানে আমি কি করতে পারি? জায়গাটা ভদ্রলোকের মেয়ের নামে। রাসেল আহমেদের কথা শুনে সন্দেহান দৃষ্টি নিয়ে রাফি বলে, তো মেয়েটাকে ইমপ্রেস করো, যে করেই হোক জায়গাটা আমার চাই। রাফি বসা থেকে উঠে দাঁড়ায়। মাথা ঠিক আছে নাকি তোমার? মেয়েকে আমি ইমপ্রেস করতে যাব কেন? কারণ জায়গাটা আমার লাগবে। তোমার লাগবে, তুমি ইমপ্রেস করো মেয়েটাকে, আর তা না হলে রায়ান ভাইকে বলো। রায়ান ফট করে বলে উঠে, পাগল নাকি, আমার বউ আছে না? রিয়া জানলে আমার মাথার চুল টেনে ছিঁড়বে। আমার একটা মেয়েও আছে। তো আমার বউ বাচ্চা নেই দেখে কি আমাকে এসব করতে বলছো নাকি? দেখো, আমি এসব কিছুই করতে পারবো না। এসব বিজনেসে আমার কোনো ইন্টারেস্ট নেই। রাফি, মেয়েটাকে চাইলে বিয়েও করতে পারিস, আমার কোনো আপত্তি থাকবে না, তবুও জমিটা আমায় এনে দে। সরি বাবা, আমার পক্ষে পসিবল না, তবে মেয়েটার সাথে কথা বলে একটু চেষ্টা করতে পারি, বাট শিওর দিতে পারবো না জমি পাবে কি পাবে না। আচ্ছা, চেষ্টা কর। রাফি হাফ ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেল।
তার বাপ ভাই তাকে এসবের জন্য দেশে আসতে বলেছে। আগব জানলে আসতো না। কি কথা, সামান্য জমির জন্য নাকি মেয়েটাকে ইমপ্রেস করতে হবে? সব মেয়ে রাফিকে দেখে ইমপ্রেস হয়, আর সেখানে রাফি করবে ইম্পসিবল। পরন্ত বিকেল, বাহিরে এখনো বাতাস বইছে, তবে সকালের তুলনায় খানিকটা তীব্র গতিতে। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে আজ থেকে টানা 2 দিন গুড়ি গুড়ি বৃষ্টি হবে। টিভিতে এই নিউজটা দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে চিত্রা। তার এমন বৃষ্টি পছন্দ না, চারিদিক স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। সোফার ওপর প্রান্তে বসে আছে তুষার। সে ল্যাপটপে অফিসের কিছু ফাইল চেক করছে, আর চোখে চিত্রার মুখের ভাবভঙ্গি দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, মুখটাকে এমন পেঁচার মতো বানিয়ে রেখেছ কেন? কোনো সমস্যা? চিত্রা নড়েচড়ে বসল, দৃষ্টি বাহিরের দিকে রেখে বলল, ভাইয়া কখন যাবেন ও বাড়ি? দেখেন আকাশ কেমন কালো হয়ে যাচ্ছে, বৃষ্টি আসবে তো। আসলে আসুক, তোমার প্রবলেম কি? তুষারের এমন ভাবলেশহীন কথা শুনে চিত্রা তার দিকে তাকায়। আমারই তো সমস্যা, বাসায় যাব কিভাবে? তখন রাফি ভাইয়ার সাথে গেলে ভালো হতো। তুষার ল্যাপটপটা বন্ধ করল, সেকেন্ড খানিক সময় নিয়ে বলল, যাও রেডি হয়ে আসো। কথাটা বলেই তুষার বসা থেকে উঠে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। চিত্রা তড়িঘড়ি করে রুমে গিয়ে রেডি হয়ে নেয়। ব্যাগটা গুছিয়ে একদম বসার ঘরে চলে আসে। তৃষ্ণা বাসায় নেই, তৃষ্ণা গেছে তার ফ্রেন্ডের বাসায় কিছু নোট আনতে। তানিয়া বেগম রুমে শুয়ে আছে। আকাশের আবহাওয়া খারাপ দেখে তার স্বামী তামিম খান একটু আগে ফোন দিয়ে জানিয়েছে ফিরতে 2 দিন লেট হবে। চিত্রা বসার ঘরে ব্যাগটা রেখে ফুপির রুমে চলে গেল। দরজায় টোকা দিয়ে বলল, ফুপি আসবো। তানিয়া বেগম চিত্রার গলার আওয়াজ শুনে শোয়া থেকে উঠে বসে বলে, হ্যাঁ। চিত্রা দরজা ঠেলে ভেতরে আসে। তানিয়া বেগম চিত্রাকে রেডি হওয়া দেখে বলে, কোথাও যাচ্ছিস? হ্যাঁ, বাসায় যাচ্ছি। সে কি এখনই চলে যাবি নাকি? হ্যাঁ মা, আজই যেতে বলছে, তাছাড়া কয়েকদিন পর আমার অ্যাডমিশন পরীক্ষা, সেটার জন্য ও তো প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, তুষার নিয়ে যাচ্ছে তো? হ্যাঁ, তুষার ভাইয়াই নিয়ে যাচ্ছে। ওহ আচ্ছা, সাবধানে পৌঁছে ফোন দিস একটা। আচ্ছা ফুপি, ভালো থেকো। কথাটা বলে তানিয়া বেগমকে জড়িয়ে ধরে রুম থেকে চলে আসে। সোফার কাছে আসতেই দেখে সিঁড়ি দিয়ে তুষার নামছে। পরনে জিন্স প্যান্ট, হাতে হাত ঘড়ি, গায়ে ব্ল্যাক শার্ট, শার্টের সামনে দিয়ে 2টো বোতাম খোলা। পারফেক্ট লাগছে চিত্রার কাছে। ভাইয়ের বউ অনেক লাকি হবে এমন সুদর্শন ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে। তুষার চিত্রার সামনে এসে বলে, রেডি তো, চলো যাওয়া যাক। চিত্রা মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে ব্যাগটা নিয়ে তুষারের পেছনে পেছনে হাঁটা ধরে। গাড়ির কাছে এসে পেছনের সিটে বসতে নিলে তুষার বলে, ব্যাগটা পেছনের সিটে রেখে সামনে এসে বসো। আমি তোমার ড্রাইভার নই যে পেছনে বসবা। চিত্রা তুষারের কথা মতো ব্যাগটা পেছনের সিটে রেখে সামনে এসে বসে। তুষারের বলার আগেই সিট বেল্টটা লাগিয়ে নেয়। তুষার স্মিত হেসে গাড়ি চালাতে আরম্ভ করে। গাড়িটা ঢাবির সামনে আসতেই চিত্রা এক ধ্যানে ঢাবির দিকে তাকিয়ে থাকে। চিত্রার খুব ইচ্ছে করছে ঢাবির ভেতরটায় ঢুকতে, তুষারকে গাড়িটা থামাতে। তুষার চিত্রার চোখ অনুসরণ করে দেখল মেয়েটা ঢাবির দিকে তাকিয়ে আছে। গাড়িটাকে এক সাইডে রেখে বলে, চলো একটু ঢাবির ভেতরে যাই। চিত্রা ভ্রু কুঁচকে বলে, কেন? তুষার গাড়ি থেকে নামতে নামতে বলে, এমনি। আসলে ঢাবির সামনে আসলে একবারের জন্য হলেও যেতে ইচ্ছে করে। এক সময় ঢাবির স্টুডেন্ট ছিলাম বলে কথা। চিত্রা গাড়ি থেকে নামল। তুষারের পাশে দাঁড়িয়ে বাহির থেকে এক ধ্যানে তাকিয়ে রইল ঢাবির দিকে।
পাবলিকে পড়ার ইচ্ছে ছিল অনেক চেয়ে চিত্রার, কিন্তু এখন আর ইচ্ছে করে না। কিন্তু আজ ঢাবির দিকে তাকিয়ে সেই পুরনো ইচ্ছেটাকে আবার পূরণ করতে ইচ্ছে করছে। তুষার চিত্রার সামনে নিজের বা হাতটা বাড়িয়ে দিল। চিত্রা হাতটার দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করল, কি? তুষার ডান হাত দিয়ে তার চুলগুলোর মাঝে হাত দিয়ে নাড়িয়ে বলল, চলো আজ তোমাকে একটা সুন্দর বিকেল উপহার দেই। কথাটা বলে তুষার চিত্রার ডান হাত চেপে হাঁটা ধরল। যতই ঢাবির ক্যাম্পাসের দিকে এগিয়ে যাচ্ছে ততই চিত্রার মন আত্মিক শান্তি পাচ্ছে। এভাবে কেউ তাকে নিয়ে কখনো হাঁটেনি। ক্যাম্পাসের সবাই কি সুন্দর একে অপরের হাত ধরে ঘুরছে, আবার কেউ একজোট হয়ে বসে আড্ডা দিচ্ছে, আবার কেউ গিটারে সুর তুলে গান গাইছে। চিত্রা হাঁটা থামিয়ে দিল। ছেলে মেয়েগুলোর দিকে তাকালে। তুষার হাঁটার মাঝে বাধা পেয়ে ঘাড় ঘুরিয়ে চিত্রার দিকে তাকালো। ওর দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে বলল, ওখানে যাবে? ওরা গান গাইবে এখন? চিত্রা হ্যাঁ জানালো। তুষার চিত্রাকে নিয়ে ওই ছেলেমেয়েদের কাছে গেল। ছেলেমেয়েগুলো সুর তুলছে, গান গাইবে। চিত্রা সবটা খেয়াল করছে। তাদের মধ্যে থাকা একটা ছেলে হঠাৎ করে বলে উঠল, আরে তুষার ভাই, আপনি যে? তুষার খেয়াল করেনি ছেলেটাকে। ছেলেটার ডাক শুনে ছেলেটার দিকে তাকিয়ে বলে, হেই শামীম, হোয়াটসঅ্যাপ? এই তো চলছে, অনেক দিন পর ক্যাম্পাসে আসলেন। চিত্রার দিকে তাকিয়ে বলে, ওটা কি ভাবি আমাদের? কথাটা কর্ণকুহর হতেই খানিকটা লজ্জা পেল চিত্রা। এরা কি একজন ছেলের পাশে কোনো মেয়ে দেখলেই গফ বফ ভেবে ফেলে? তুষার একবার চিত্রার দিকে তাকিয়ে বলে, ও আমার মামার মেয়ে। ছেলেটা ওহ বলে পাশে থেকে ফুচকার স্টলে থেকে দুটো চেয়ার এনে তুষার আর চিত্রাকে দেয় বসার জন্য। চিত্রা আর তুষার বসে। ছেলে মেয়েগুলো গাইতে থাকে, যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায়? আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায়? আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, তবে শুনে দেখো প্রেমিকের গানও অসহায়। যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার, তবে অভিনয় হয় সবগুলো অভিসার। যদি ঝিলমিল নীল আলোকে ঢেকে দেয় আধার, তবে কি থাকে তোমার, বলো কি থাকে আমার? যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয় কেন, সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়, শেষে কবিতারা দায়সারা গান হয়ে যায়। গানটা কয়েকবার ফেসবুকে শুনেছিল চিত্রা, এবার সামনাসামনি গাইতে দেখল। গান ভালোই লাগলো ছেলেমেয়েগুলোর কণ্ঠে। তুষার চিত্রার হাত ধরে বসা থেকে উঠে কার্জন হলের সামনে গেল। ফার্স্ট টাইম আজ কার্জন হলো দেখল সামনাসামনি চিত্রা। পিক তুলবে না সেটা হয় নাকি? তুষারের দিকে তার ফোনটা এগিয়ে দিয়ে বলে, আমার কয়েকটা পিক তুলে দিন। তুষার নিজের ফোনটা বের করে বলে, আমার কাছে ফোন আছে, তুমি গিয়ে দাঁড়াও, আমি পিক তুলে দিচ্ছি। চিত্রা হলের সামনে দাঁড়িয়ে বিভিন্ন পোজ নিল আর তুষার পিক তুলে দিল। হঠাৎ পাশে তাকিয়ে ভেলপুরি দেখে সেখানটায় তুষারের হাত ধরে ছোট লাগালো চিত্রা। ভেলপুরির কাছে গিয়ে চিত্রা বলল, মামা 2 প্লেট ভেলপুরি দিন, ঝাল বেশি করে। ভেলপুরি মামা 2 প্লেট ভেলপুরি চিত্রার হাতে দেয়। চিত্রা 1 প্লেট নিজে নিয়ে আরেক প্লেট তুষারের সামনে ধরে বলে, ভাইয়া নিন। তুষার ভেলপুরির দিকে তাকিয়ে ভেলপুরির ঝাল মেপে নিল। ঝাল খুব একটা খেতে পারে না তুষার। না না, আমি ভেলপুরি খাই না, তুমি খাও। চিত্রা নিজের প্লেট থেকে একটা ভেলপুরি নিয়ে তুষারের মুখের সামনে ধরে বলে, একটা খান ভাইয়া, তা না হলে আমার পেট খারাপ হবে প্লিজ।
তুষার চিত্রার হাতে দেওয়া ভেলপুরির অফারটা লুটে নিল। এমন সুযোগ কবে আসবে কে জানে। তুষার একটা ভেলপুরি খেলে চিত্রা ওপর প্লেটটা তুষারের হাতে ধরিয়ে দেয়, ইশারায় খেতে বলে। তুষার খেয়ে নেয়। প্রেয়সীর সাথে একই পাশে দাঁড়িয়ে এই ঝাল ও যেন অমৃত লাগল। কিন্তু সব ভেলপুরি খাওয়ার শেষে বুঝল এ অমৃত কেবল তার ভান্নাতেই ছিল। মুহূর্তে চোখ ঠোঁট লাল হয়ে গেল। চিত্রা খেতে খেতে তুষারের দিকে তাকিয়ে অবাক হয়। এই ছেলের চোখ ঠোঁট হঠাৎ লাল কেন হলো বুঝতে পারল না। ভাইয়া, আপনার চোখ ঠোঁট এমন লাল কেন? তুষার ইশারায় পানি চাইল। চিত্রা দোকানদারের কাছে থাকা পানির বোতলটা তুষারের দিকে এগিয়ে দেয়। তুষার ঢকঢক করে বোতলের অর্ধেক পানি খেয়ে ফেলে। চিত্রা বুঝল বেচারা ঝালের জন্য এমন করছে। দোকানদারের থেকে প্লেটে মিষ্টি টক নিয়ে তুষারের সামনে ধরে বলে, মিষ্টি টকটা খেয়ে নিন, ভালো লাগবে। তুষার খেয়ে নিল। একটু একটু করে ঝাল কমতে লাগল। তুষার ভেলপুরির বিল মিটিয়ে চিত্রাকে নিয়ে হাঁটা ধরে। চিত্রা তুষারের দিকে তাকিয়ে বলে, আপনি সামান্য ঝাল খেতে পারেন না? আই এম তো অবাক। আমার তো ঝাল লাগলো না। পুরুষ মানুষ থাকবে ঝালের উপর দিয়ে? এমন হলে চলে নাকি? তুষার কিছু বলল না। ক্যাম্পাস থেকে বের হয়ে গাড়িতে উঠল। চিত্রা গাড়িতে বসে বলে, আর একটু সময় থাকলে কি হতো? কেন, তোমার না পাবলিকে পড়ার ইচ্ছে নাই? তাহলে পাবলিকের আঙিনায় থাকবা কেন? আশ্চর্যকে বলল, ইচ্ছে নাই আছে তো, কিন্তু পাবলিকে চান্স পেতে হলে ভাগ্য লাগে। তোমার কি ভাগ্য নেই? লিসেন চিত্রা, নিজের ভাগ্য নিজেকেই তৈরি করে নিতে হয়। মন দিয়ে প্রিপারেশন নাও। হ্যাঁ, আপনার আর তৃষার কপালের সাথে কপাল ঘষা দিতে হবে যদি ভাগ্য বদলায়। তুষার কথা বলল না। ঝালে তার অবস্থা খারাপ, রাতে হয়তো জ্বর আসবে। চিত্রাকে বাসায় দিয়ে ফেরার পথে মেডিসিন নিতে হবে। এই এক শরীর সামান্য ঝালি সহ্য করতে পারে না, বিরক্তিকর শরীর। একটু কিছু হলেই নেতিয়ে যায়। তুষার চিত্রাকে নিয়ে তার বাসায় আসে। সোফায় রিক্তা বেগম আর রিয়ার মেয়ে রিমি বসে আছে। দাদি নাতনি মিলে খুনসুটি করছে। চিত্রা আর তুষার বাড়ির ভেতর ঢুকে। রিমি চিত্রাকে দেখা মাত্রই হাতে তালি দিয়ে হেসে উঠে। চিত্রা ব্যাগটা রেখে পিচ্ছিটাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে। রিক্তা বেগম তুষার আর চিত্রাকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। তুষারের দিকে এগিয়ে বলে, কেমন আছো তুষার? আলহামদুলিল্লাহ, ভালো আছি মামি। আপনারা কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। আজ কতগুলো মাস পর আসলা? তুষার স্মিত হেসে বলে, কাজের অনেক প্রেসার, সেজন্য আসার সময় হয়ে ওঠে না। রায়ান ভাই আর মামারা কোথায়? ওরা তো বাসায় নাই। তুমি বসো। তুষার সোফায় বসল। চিত্রা আর রিমি মিলে কথা বলছে আর হেসে কুটি কুটি হচ্ছে। তুষার পর্যবেক্ষণ করল সবটা। মেয়েটা রায়ানের মেয়ের সাথে কিভাবে মিশে গেল। অন্য কেউ হলে কি এত ইজিলি ভালোবাসার মানুষটার বাচ্চাকে এভাবে আদর করতে পারত? তপ্ত শ্বাস ফেলল তুষার। রিয়া স্ন্যাক্স আর কফি এনে তুষারের সামনে রাখে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তুষার চিত্রার থেকে দৃষ্টি সরিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলে, ওয়ালাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি রিয়া। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। রাফি ও কি বাসায় নেই? না ভাইয়া, বাবা আর রায়ানের সাথে গেছে কোথাও একটা। তুষার কফিতে চুমুক বসালো। চয়নিকা বেগম রান্না ঘর থেকে বের হয়ে মেয়েকে জড়িয়ে ধরে আগে। কপালে চুমু একে দেয়। সোফার ওপর পাশে তুষারকে দেখে। তুষার ছেলেটা আজ অনেক দিন পর আসলো তাদের বাসায়। লাস্ট এসেছিল বছর খানে আগে, যখন গ্রাম থেকে শাশুড়ি আর শ্বশুর এসেছিল।
তুষারের তাহলে পা পড়ল মামার বাসায়। দাওয়াত দিয়েও তো তুষারকে পাওয়া যায় না। কি করবে বলুন মামি, সব দিক সামলিয়ে আসাটা হয়ে ওঠে না। বয়স হচ্ছে তো বিয়ের, পাত্রী দেখি কি বলো। তুষার ঠোঁট বাঁকিয়ে হাসল। চিত্রার দিকে আর চোখে তাকিয়ে বলল, মেয়ে দেখে কি করবেন, মেয়ে দেখাই আছে, এখন শুধু সবার অনুমতি নিয়ে উঠিয়ে নেওয়া বাকি। চিত্রা সহ রিয়া, চয়নিকা, রিক্তা সবাই অবাক হয়। মেয়ে দেখাই আছে মানে? তানিয়া কি তাহলে না জানিয়েই মেয়ে ঠিক করে রেখেছে? তুষার সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, এভাবে তাকিয়ে আছেন কেন সবাই? রিক্তা বেগম তুষারের পাশে বসে বলে, মেয়ে কি করো, কোথায় থাকে, কোন পরিবারের মেয়ে সে, দেখতে কেমন? তুষার শব্দ করে হাসল। সিরিয়াস হচ্ছেন কেন? আমি মজা করেছি, বিয়ে নিয়ে এখনো প্ল্যান করিনি, মনের মানুষ পেয়ে গেলে করব। রায়ান, রাফি আর রাসেল আহমেদ এনাম মেডিকেলের পাশে তাদের অফিসের সামনে দাঁড়িয়ে আছে। তাদের অফিসের কাজ চলছে। অফিসের ভেতর ঢুকতে হলে এই 10% জমির উপর দিয়ে যেতে হবে, যার জন্য রাসেল আহমেদের এই 10% জমি চাই। রাফি বুঝল কেন তার বাবা জমিটার জন্য এমন করছে। রায়ান জমির মালিকের বাবাকে ফোন দেয়। আশরাফুল রহমান মেয়ে অধরার সাথে কথা বলছিলেন। হঠাৎ ফোনে কল আসায় দেখে সেই পরিচিত নম্বর। মেয়ের দিকে নাম্বারটা তাক করে বলে, এই যে দেখো, জমির জন্য আবার ফোন করা হয়েছে। অধরা ফোনটা কেড়ে নিল বিরক্তিতে। ফোনটা রিসিভ করতেই অধরা গড়গড় করে বলল, একবার আপনাদের বলা হয়েছে না জমি বিক্রি করা হবে না, তাহলে বারবার কেন ফোন দিয়ে বিরক্ত করেন? রাফির রাগ হল। জাস্ট শাট আপ, আপনাকে জমি বিক্রি নিয়ে ফোন করা যায়নি। আপনি একবার জমির কাছে আসুন। কেন? আসুন, তারপর দেখে যান। ওয়েট, আসছি। কথাটা বলে অধরা ফোন কেটে দেয়। হ্যান্ডব্যাগটা নিয়ে বেরিয়ে যায়। রায়ান আর রাসেল আহমেদ অফিসের ভেতরে গেছে, রাফি বাহিরে দাঁড়িয়ে আছে। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশ ফিরে দেখে সেদিনের সেই বিধবা মেয়েটা। আজও পরনে সাদা শাড়ি। মেয়েটার দিকে তাকিয়ে বলে, আপনি সেই অধরা না? অধরা রাফিকে দেখে ভ্রু কুঁচকে বলে, আপনি কে? আমি রাফি, সেদিন প্লেনে যার পাশে বসেছিলেন। ওহ, আপনি এখানে কি করছেন? আসলে এক বজ্জাত মহিলার জন্য অপেক্ষা করছি। মানে হলে এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, এই জায়গাটা একটা মহিলার, সেই মহিলার জন্য অপেক্ষা করছি। অধরা হাতের ইশারায় জমির জায়গাটার দিকে তাকিয়ে বলে, এই 10%? হ্যাঁ, আমি সেই মালিক। বলুন কি বলবেন? রাফি একবার জমি তো আরেকবার অধরার দিকে তাকায়। এই জমি আপনার? হ্যাঁ। আপনি এই 10% জমি ছাড়ছেন না কেন? আপনার জন্য আমাদের অফিসের কাজে ব্যাঘাত ঘটে। আপনাদের এখানে কে বলেছে অফিস তৈরি করতে? আমার জায়গার জন্য অফিস তৈরি করতে প্রবলেম হলে অন্য জায়গায় গিয়ে অফিস তৈরি করুন। শুনুন, আপনার জায়গা 10%, আর আপনার জায়গার 3 ডাবল করলেও আমাদের জমির পরিমাণ সমান হবে না। সেক্ষেত্রে কি আপনার উচিত না জায়গাটা আমাদের জন্য ছেড়ে দেওয়া? আপনার কাছে তো জায়গাটা মাগনা চাওয়া হচ্ছে না, দাম তো দেওয়া হচ্ছে, তাই না? আচ্ছা বলুন, কত দেবেন জমির দাম? আপনিই কত চান সেটাই বলুন, আমি যা চাইবো তাই দিবেন। চেয়ে দেখুন না। বেশ, আমি শতাংশ প্রতি 30 লাখ করে সেল করব। জায়গার আসল দাম কত তাহলে? আসল দাম যাই থাকুক, 10% জমির দাম আসে 1 কোটি টাকা। এখন আপনাদের পোষালে আপনারা নেবেন, যদি পারেন তাহলে জানাবেন, আর না পারলে জমির সংক্রান্ত আর একটা ফোন যেন আমার ফোনে না আসে। কথাটা বলে অধরা চলে যায়।
রাফি অধরার যাওয়ার পানে তাকিয়ে থাকে, ভাবে 10% জমির দাম 1 কোটি টাকা। মেয়েটা সুযোগ বুঝে সুযোগের দুর্ব্যবহার করছে।